প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। দিনব্যাপী ঢাকার ৩ প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে বেলা ১২টার দিকে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মারামারি হয়। মারামারিতে জকসু ও ছাত্রশক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতেরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতালের ভেতরে চিকিৎসা নিতে যাওয়া জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিকেল ৪টা পর্যন্ত এসব সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মারামারির রেশ পৌঁছে যায় ঢাকা কলেজেও। পাল্টাপাল্টি উত্তেজনার পর বেলা ৩টায় সেখানেও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে রাজধানীর বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসার সামনেও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন। মালয়েশিয়ায় নিজেদের মধ্যে সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। তারা আরও জানায়, লিঙ্গিতের এক বাড়িতে বাংলাদেশি অভিবাসীদের একটি দল মারামারিতে জড়িয়ে পড়েছেন। ফোন কলে এমন তথ্য পাওয়ার পর পুলিশের একটি দলকে সেই বাড়িতে পাঠানো হয়। পরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসিপি আল জাফনি বলেন, নিজেদের মধ্যে মারামারিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে সংঘর্ষের ঘটনায় জড়িত এবং সন্দেহভাজন বাংলাদেশি ব্যক্তি একটি বাগানে কাজ করতেন। তারা সবাই একই বাড়িতে বসবাস করতেন। সন্দেহভাজন ব্যক্তিকে মঙ্গলবার রিমান্ডের জন্য পোর্ট ডিকেসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দেশের মোট কৃষকদের একটি পূর্ণাঙ্গ, নির্ভুল ও স্বচ্ছ তালিকা আগামী ডিসেম্বরের মধ্যে তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, নতুন কৃষক কার্ডগুলোতে কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা ও বাজার সংক্রান্ত তথ্য নিবন্ধিত থাকবে। এসব সুবিধা পাওয়ার জন্য ইতিমধ্যে কৃষকদের ব্যাংক হিসাব খোলার কাজ শুরু হয়েছে। কৃষিখাতে সরকারি ভর্তুকি, ঋণ ও প্রণোদনা সরাসরি কৃষকের হাতে পৌঁছাতে এই উদ্যোগ ভূমিকা রাখবে। পরিকল্পনা অনুযায়ী চলতি অর্থ বছরে ৪৩ লাখ কৃষককে এই কার্ড দেওয়া হবে এবং আগামী ৩ বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হবে। ভারতের দিল্লির এক অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভার্চুয়ালি যুক্ত হওয়া ও অডিও বার্তা দেওয়ার আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এটি একটি বেসরকারি মিডিয়া সংস্থার আয়োজন এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো লেনদেন বা যোগাযোগ নেই। সেখানে যে বক্তব্য দেওয়া হবে সরকার তা অনুমোদন বা সমর্থনও করে না। এর আগে ঢাকার পক্ষ থেকে ভারতে অবস্থানকালে শেখ হাসিনার এমন রাজনৈতিক বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক আপত্তি জানানো হয়। একই ব্রিফিংয়ে জয়সওয়াল আরও জানান, ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আলাদা আমন্ত্রণ জানানো হয়েছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।